এমনভাবে আমাকে লাফ দিয়ে ধরলো। ধরার পর কোমর টাস করে উঠছে। তখন আমি বলি, এত জোরে শব্দ হলো কি? তখন আমাকে বলে, আমার কোমর ব্যথা পাইছি। ভাইয়া যে অসুস্থ হয়ে পড়ছে, আপনার কি কিছু ইচ্ছা করে না? তখন আমি বলি, কি ইচ্ছা করে না? যে নতুন তো বিয়ে হলো, এই 2 মাস হলো, তো আপনার কি কিছু ইচ্ছা করে না? তখন আমি বলি, না, কিছু ইচ্ছা করে না। তখন বলে, দেখেন ভাবি, আপনি কিন্তু মজা করতেছেন আমার সাথে আর লজ্জা পাচ্ছেন। তো লজ্জা পাই না বললেন আপনি? তখন আমি বলি, শুনবা, ইচ্ছা তো করেই। আসলে তোমার ভাই যে অসুস্থ হয়েছে সেটা কিন্তু কি বলে বাথরুমে পড়ে অসুস্থ হয়নি। তোমার ভাই কিন্তু সেক্সের ওষুধ কি ছিল, কে পাগলের মতো করছিল, তো চাইতেছিল জোর করে করবে, পাগল হয়ে গেছে, এরকম একটা কাহিনী করছে আমার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি। তবে আজকে আপনাদের সামনে আসার কারণটা হচ্ছে আমার জীবনের একটা গল্প সামনে তুলে ধরবো। আশা করি গল্পটা শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। গল্পটা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে। আমার ফ্যামিলির থেকে সবাই পছন্দ করে বিয়ে দিছে। ছেলে বাহিরে থাকে, বাহির থেকে আসছে। ফ্যামিলির খুব পছন্দ যে আমার মেয়ে সুখে থাকবে। সব বাপ মারই একটা আশা থাকে যে আমার মেয়েটা সুখে থাকবে, টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে দেয়। কিন্তু আমার ভাগ্য সেটাই ছিল। আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা ছিল, কোনো কিছুরই অভাব নেই। বিয়ে শাদী হলো, শ্বশুর বাড়ি গেলাম, তো বাসর রাতেও ভালোই খাটে। আমাদের ভালোবাসা মিলন সব কিছুই ভালো খাটে। তখন আমার স্বামী আমাকে বাসর রাতে প্রশ্ন করে, তুমি লাইফে কটা প্রেম করছো? তখন আমি বলি, এটা কোন ধরনের প্রশ্ন? আমি কোনো প্রেম করিনি। আসলেও আমার ফ্যামিলি থেকে মোবাইল টোবাইল দেয়নি, তাই প্রেমও করতে পারিনি। স্কুল লাইফেও পড়াশোনা করছি, কোনো বাজে নেশা ছিল না আমার। তো সে আমার কথা শুনে খুব খুশি হয়েছে। তো সে যখন আমাকে প্রশ্ন করতে পারছে, তখন আমিও তো প্রশ্ন করতে পারি। তখন আমি প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কটা প্রেম করছো? তো সে সত্য কথাই বলছে যে দেখো, আমি বাইরে ছিলাম, একলা জীবন, তো হয়তো কয়েকটা মেয়ের সাথে মধ্যে কথা বলতাম, টাইম পাস করতাম, কিন্তু রিয়েলি নয়। তো আমাকে এরকম বললো, তো আমি খুশি হলাম এরকম কথা শুনে। তো ওরকমভাবে অনেক কথাবার্তা হলো। হওয়ার পর প্রথম রাত্রে ভালোই কাটছে। সকালবেলায় তো ওর সামনে যাইতেই পারতাছি না লজ্জায়। জীবনে প্রথম বাসর রাতের প্রথম সকালে যখন মুখোমুখি হলাম, তো অনেক লজ্জা পাইলাম। তো সারাদিন কাজ কাম করলাম। সে আবার বাইরে যাওয়ার প্ল্যান করতেছে। তো পাসপোর্ট তো আছেই, তো বিদেশ যাওয়ার প্ল্যান করতেছে। তো সবার কাছেই বলছে দিনের বেলা। তো আব্বু আম্মুকে বলছে আমি আবার বাইরে চলে যাব। তো আমি আবার বললাম, নতুন নতুন বিয়ে করছো, এখনই আবার চলে যাবা? 2-3 মাস পরে যাও। সে আমাকে বলে, যদি টাকা পয়সা হাতে থাকে, সুখ কিন্তু সারা জীবনই থাকবে। আর এখন যদি টাকা পয়সা না থাকে, ভালোবাসাও থাকবে না। তো আমি যাই বললাম, 2-3 মাস পরে আবার আসবো, এসে ঘুরে যাব বাংলাদেশে। তো আমি এক পর্যায়ে রাজি হই। তো আসলেও এখনকার যুগটা হচ্ছে স্বামীর থেকে বয়ফ্রেন্ডের দরদ বেশি। যারা প্রেম করতেছে স্বামীর থেকে বয়ফ্রেন্ডকে অনেক সময় দিচ্ছে, সম্মান দিতেছে। এটাই কিন্তু এখনের যুগটা। কিন্তু আগে এরকম ছিল না। আগে বলতে কি 5-6 বছর আগে এরকম ছিল না। তো আমার এরকম এতটা গর্ব ছিল না। তো আমি বললাম, আচ্ছা যাও, তো ভালোভাবে যাইও। তো এরকমভাবে 2-3 দিন খাটে। তো বাসর রাতের পরেও এভাবে 2-3 দিন ভালোই খাটে। তো আমার হাজব্যান্ডের আবার একটু বেশিই ছিল। আর যখন ওঠে তখন সে কি করবে না করবে পাগলের মতো হয়ে যায়। তো এরকমটা হয়েছে আমার সাথে। তো একদিন রাত্রের বেলা বাহিরে যাওয়ার আগে তারও ইচ্ছে করতেছে না আমাকে রেখে যেতে, আর আমারও ইচ্ছা করতেছে না ওকে ছাড়তে, কিন্তু বাধ্যতামূলক যেতে হবে। তো সে কি করছে, চলে যাবে। এমনিতে তার যথেষ্ট পরিমাণ এও আছে, যতটুকু সামর্থ্য। তো সেদিন রাতে আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। 3টা পর্যন্ত সে অনেকবার করছে, 7বার করছে। তো আর কতটুকু খোলাই, তখন দেখে সে আর পারে না, তখন সেক্সের পরি গেছে। তখন আমি বললাম যে দেখো, এটা কিন্তু ঠিক না, তোমার যতটুকু আছে তাতেই আমি অনেক কষ্ট পাই, ব্যথা পাই, আর নতুন নতুন এত সহ্যও হয় না। তখন সে বলে আমাকে যে দেখো, আমি চলে যাচ্ছি 2-3 মাসের জন্য, আবার কবে আসবো তাও ঠিক নেই। 3 মাস যে থাকবো তাও ঠিক নাই, আর বেশিও থাকতে পারি। তো তোমাকে শেষ পর্যন্ত আমি সুখটা দিয়ে যাই। তো এরকম একটা চিন্তা করছে। তো আমি বললাম, এত ভালোবাসা আমাকে? সে বলল, তোমার ভালোবাসাতেই আমার ভালোবাসা, তুমি যতটুকু ভালোবাসো তার চেয়ে আমি বেশি ভালোবাসি। তো আমি খুশি হলাম। তো আবার চিন্তা করি, সে সেক্সের বড়ি খাইছে, আবার সে আমাকে বলছে যে দেখো, এই ওষুধ খাইলে কিন্তু সারা রাতেও শেষ হয় না। সে আমাকে এটা বলছে। তো আমি বললাম, আমি কি এটা পারবো? তো আমি বললাম, ঠিক আছে, পারলে তো ভালোই। তো সে রাত্রের বেলা খাইলো, খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো শুয়ে রইলো। 4টা বাজে, 4:30 বা 4টা, সে আমাকে ধরছে। তখন বলে যে দেখো, আমি কিন্তু কালকে চলে যাব, তা তুমি আজকে রাতটা সারা রাত সময় দাও, কালকে না হয় সারাদিন ঘুমাইও, আমাকে এরকম বলতেছে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এত রাত তো জাগতে পারি না, তবুও তোমার জন্য তো পারবো। এ সময় থার এত উঠছে, মানে সে থাকতে পারতেছে না, কি করবে না করবে। মানে একটা মানুষ যেরকম মারামারি লাগে এরকম করতেছে, তো আমার সাথেও এরকম দানবের মতো করতেছে। আসলেও আমি বুঝতে পারিনি যে সেক্সের ওষুধ পেলে এরকম হয় মানুষের। সে এত পাগলামি করতেছে, আমাকে জড়িয়ে ধরতেছে, এই বিছানায় নিয়ে লাফ দিয়ে পড়তেছে, আবার কুলে নিতেছে,
তো এক পর্যায়ে সে কী করলো, আমাকে নিয়ে শুইলো। শোয়ার পরে বলে তুমি থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুম থেকে আসার পর এমনভাবে আমাকে লাফিয়ে ধরলো, ধরার পর কোমর টাস করে উঠছে। তখন আমি বলি এত জোরে শব্দ হলো কি? তখন আমাকে বলে আমার কোমর ব্যথা পাইছি। তো এত লাফালাফি করতেছে, তো জোরাজুরি করতেছে, মানে পাগল হয়ে গেছে। তো পাগলের ঠেলাই এরকম ব্যথা পাইছে। তখন আমি বললাম আচ্ছা তুমি শুও, আমি মালিশ করে দিচ্ছি। তো এত ব্যথায় পাইছে, মানে আমি কীভাবে বুঝাবো, আরও আমাকে কিভাবে বুঝাবে সেটাও বুঝতে পারতেছে না। তো আমি রসুন তেল গরম করি, কোমরে মালিশ করতেছি, তবুও চিল্লাইতেছে। চিল্লানি শুনে আব্বু আম্মু চলে আসছে। তো আসার পর বলে কি হয়েছে? তখন আমি বললাম কিছু না, আপনার ছেলে ব্যথা পাইছে, কীভাবে? বাথরুমে পড়ি। তো এগুলো তো আর বলা যায় না শ্বশুর শাশুড়িকে। তো এভাবে অনেকক্ষণ মালিশ করলাম, আর কোমর ঠিক হচ্ছে না। আব্বু আম্মু চলে গেল। তো আমি বলছি যান আপনারা, আমি দেখতেছি। তো এরকম করতে করতে 6টা বাজে, তবুও কোমর ঠিক হচ্ছে না। তখন হঠাৎ করে বললাম যে শোনো, আমার রসুন তেল হয়তো কাজে লাগছে না, তো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন সে বলে যে আমি যে হেঁটে যাব সেই শক্তিটা পাচ্ছি না। তো আমি একটু রাগারাগি করলাম যে দেখো, তোমাকে আগেই না করছি এটা না খাওয়ার জন্য। আসলে সেক্সের ওষুধ খেলে এরকম পাগল হয়ে যায় মানুষ, করার জন্য সেটা আমি ভাবি নাই। তখন সে বলে যে দেখো, আমি তোমাকে ছেড়ে যাব, তাই তার জন্য আমি শেষ ভালোবাসা পেতে চাইলাম, কিন্তু হয়তো এটা আমার দুর্ঘটনা। পরে ডাক্তার নিয়ে আসলাম, অত যেতে পারবি না। নিয়ে আসার পর ডাক্তার বলল কোমরের হাড্ডি ভেঙে গেছে, 2-3 মাস রেস্টে থাকতে হবে। তখন আমার হাজব্যান্ডে কান্না করতেছে যে কত আশা নিয়েছিলাম বাহিরে যাব, তো আসলে বেশি খাইতে গেলে এরকমই হয়, আমার হাজব্যান্ডে বলে। তখন আমিও খুব চিন্তায় পড়ে গেছি, 2-3 মাস রেস্টে থাকবে, একটা লোক অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে, আর এরকমভাবে লাফালাফি করছে, হওয়ার কথাই। পরে আর কী করবো, তারপরেও এরকমভাবে কয়েকদিন খাটে। আমার হাজব্যান্ড তার বিছনা থেকে উঠতে পারে না, তার কী কী লাগে সব আমি দিতাম। তো হাজব্যান্ডের যে ছোটো একটা ভাই আছে, তো এটা আমার সাথে মজা করতো, আমাকে বলতো ভাবি ভাবি বাদ দেন, ভাবি গোসল করবো, পানি ঘুরাই দেন। ছোটো, বেশি ছোটো না, বিয়ের উপযুক্ত, কিন্তু আমার হাজব্যান্ডের ছোটো। তো এরকম চলতে থাকে। হঠাৎ করে একদিন আমার দেবর এসে বলে যে ভাবি আপনি আমার রুমে আসেন, আপনার সাথে একটু কথা আছে। তখন বলি তুমি যাও, আমি তোমার খাবারটা নিয়ে আসি। তখন গেলাম, যাওয়ার পরে বলে আচ্ছা ভাবি, ভাইয়া যে অসুস্থ হয়ে পড়ছে, আপনার কি কিছু ইচ্ছা করে না? তখন আমি বলি কি ইচ্ছা করে না, যে নতুন তো বিয়ে হলো, এই 2 মাস হলো, তো আপনার কি কিছু ইচ্ছা করে না? তখন আমি বলি না, কিছু ইচ্ছা করে না। তখন বলে দেখেন ভাবি, আপনি কিন্তু মজা করতেছেন আমার সাথে, আর লজ্জা পাচ্ছেন। তো লজ্জা পাই না বলেন আপনি। তখন আমি বলি শুনবা, ইচ্ছা তো করেই। আসলে তোমার ভাই যে অসুস্থ হয়েছে সেটা কিন্তু কি বলে বাথরুমে পড়ে অসুস্থ হয়নি। তোমার ভাই কিন্তু সেক্সের ওষুধ কী ছিল, কে পাগলের মতো করছিল, তো চাইতেছিল জোর করে করবে, পাগল হয়ে গেছে, এরকম একটা কাহিনী করছে আমার সাথে। তো জোর করে করতে গিয়ে এরকম ব্যথা পাইছে খাটের মধ্যে। তো এটা তো আর কারো কাছে বলা যায় না, উল্টাভাবে বলছি যে বাথরুমে করে ব্যথা পাইছে। তখন ওর ভাই বুঝতে পারছে, তখন বলে ও বুঝলাম এই কাহিনী। তখন বলে চলেন ভাবি, আপনার সাথে কিছু করতে পারি কিনা। তো অথবা এমনিতেই মজা করে, তো আমি ভাবলাম মজা করতেছে আমার সাথে। তখন বলি যে দেখো তুমি এগুলো কি বলো। না ভাবি, আপনি কিছু মনে করেন না, আপনি নতুন তো, তাই লজ্জা পাচ্ছেন, লজ্জা পাইন না, তো আপনি আমার সাথে থাকতে পারেন। তো আমারও ইচ্ছা ছিল, তো দেবরকে অনেক পছন্দ হয়েছিল। যখন বিয়ে হয়ে আইছি তখনই ভাবলাম যে কিসের জন্য যে ছেলের কাছে বিয়ে দিছে, তার ছোটো তাই তো সুন্দর ছিল, তো ছোটোটাই তো ভালো ছিল, এরকম ভাবতাম। কিন্তু বিয়ে হয়ে গেছে, এরকম ভাবলে তার হবে না, তো চাইলেও আর হবে না। তখন আমি এক পর্যায়ে রাজি হলাম, আচ্ছা ঠিক আছে কখন, কিন্তু বাড়িতে যে মা আছে, বাবা আছে, ভাই আছে, সেটা কীভাবে সম্ভব? তখন সে আমাকে বলে যে দেখেন ভাবি, আমাদের বাড়িতে কিন্তু 10টার পর নীরব হয়ে যায়, সেটা কিন্তু আপনিও জানেন, কিন্তু আমার রুমে কিন্তু কেউ আসবে না। আপনি 10টার দিকে চলে আসেন আমার রুমে, খাবার দেবার বলে কথা বলে চলে আসেন, সবাইকে খাওয়াইয়া, তাহলেই হবে। ভয়ও পাইতাছি, আবার ইচ্ছেও করতেছে। এক পর্যায়ে আমার তাকে পছন্দ হয়েছিল, তখন রান্নাবান্না করে সে চুলার পাড়ে বসলো। বারবার কিন্তু রুম থেকে বলতেছে যে আইসেন, চুলার পাড়েও আসছে, এসে বসতে। ভাবি চলেন, এখন লুক নেই, চলেন। তখন আমি বলি একবারে খাবারটা নিয়ে যাই। তখন সে বলে আচ্ছা ঠিক আছে আপনি আসেন, আমি যাই। তখন রাত্রের বেলা আমি ওর রুমে ভাত নিয়ে যাই। যাওয়ার পর আমি বলি তাড়াতাড়ি করো, আব্বু আম্মু আছে, সবাই আছে, জানতে পারলে সমস্যা। তো সেও ভয় আছে, তাড়াতাড়ি করতে হবে, দুজন একই রকম। তখন তাড়াহুড়া করে সে আমার কাপড় চোপড় করলো। তো মনের ভিতরে ভয় থাকলে কিন্তু এই জিনিসটা হয় না। তখন সে রিল্যাক্সেভাবে করতেছে। আমার হাজব্যান্ডের কিন্তু কোমর ভাঙা, কিন্তু হাঁটা চলা সে করতে পারে। তো করার সময় যখন কিছুক্ষণ করলো, তখনই শব্দ পাইলো খাটের। আমার হাজব্যান্ড আসছে, তো দরজাও বুলে কুলাই ছিল, লাগাইতে ভুলে গেছি, লাগাইতে ভুলে গেছে। তখনই ধরা পড়ছি। তখন ধরা পড়ার পর কি বলবো বুঝতেছি না। হঠাৎ করে পড়ার সময় কিন্তু উঠতেও পারতেছি না, কম্বল দিয়ে ডাকতেও পারতেছি না। তো এরকম একটা অবস্থা, তখন কি করব? তাড়াতাড়ি উঠে সেলোয়ার পরছি। তো সে অবাক, ওর ভাই রুম থেকে বের হয়ে গেছে লজ্জায়, কিন্তু আমি তো বের হতে পারছি না। তখন আমাকে বলে যে দেখো
তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। তখন আমি বলি সরি, আসলে আমি বুঝতে পারিনি। তোমার ভাই আমাকে বলছে, তো আমি এক পর্যায়ে রাজি হয়ে গেছি। আসলে এতদিন ধরে করা হয় না তো, এই জন্যই। তখন বলে, দেখো আমি অসুস্থ, 2 মাস চলেই গেল, আর এখন হালকা পাতলা হাঁটতেও পারতেছি, আর কিছুদিন সহ্য করলেও পারতা, কিন্তু আমার ভাইয়ের সাথে এরকম করাটা তোমার মুঠো ঠিক হয়নি। তখন সে বলে, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো।